ডাক্তার জাহেদ, গতকাল সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিফ করা হলো সাংবাদিকদের, তারা সকল বিষয়ে মোটামুটি পরিষ্কার তথ্য দেওয়ারও চেষ্টা করলেন, তারপরও গুজবের একটি রাত পার করলো কেউ কেউ। কেন? মানে কিছু হোক বা না হোক, গুজব যারা ছড়াতে চান, মানে ওই যে এক ভেড়াকে নেকড়ে খাবে, তার অজুহাত লাগবে, সেটা অজুহাত বের করবেই। আসলে কেউ কেউ চায় গুজব ছড়াতে, সামান্য কোনো বাহানা যদি হয় সেই বাহানাকে কেন্দ্র করে। এবং এটা 5 তারিখের পর থেকেই আমরা খেয়াল করব কিছু সামরিক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, তার কিন্তু ওয়ারেন্ট হয়েছে। দেখবেন ওই ঘুরে ফিরে একই গল্প ফেঁদে ফেলা হয় যে সেনাবাহিনী, বিশেষ করে সেনা প্রধানকে ব্লেম করে তাকে এক ধরনের ভিলেইনে পরিণত করার চেষ্টা, যে কোনো ঘটনা ঘটুক। মানে প্রেসিডেন্ট সরে না কেন, প্রেসিডেন্টকে সরানো যায়নি কেন, এটা হয়নি কেন, ওটা হয়নি কেন, সব কিছুর জন্য কেষ্টা ব্যাটাই চোর। সো আমাদেরও একজন সেনাপ্রধান ব্যাটাই চোর, এই ন্যারেটিভ মানে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ঠিক সেটারই একটা ঘটনা। কারণ হলো, যেহেতু সেনাবাহিনীর বেশ উচ্চ পর্যায়ের, আমি তালিকা দেখলাম, সার্ভিং যেসব অফিসার্স আছেন তার মধ্যে একজন মেজর জেনারেল, 4 বা 5 জন ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল, একজন মাত্র মেজর, এর বাকি সবাই লেফটেন্যান্ট কর্নেল অ্যান্ড অ্যাবাভ। সো বেশ উঁচু পর্যায়ের মানুষজন এখানে অ্যাকিউজড হয়েছেন, তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে। সো এটা একটা মোক্ষম সময় ছিল যে এই ধরনের একটা গুজব দেওয়ার জন্য। আমি একটা জিনিস যোগ করতে চাই, গুজব যে কাজ করেনি, মানে প্রিয় দেশবাসী বলে অনেক মানুষকে, দেশবাসীকে যে আহ্বান জানানো হয়েছিল, সেই আহ্বান তামিল করার জন্য ইভেন তাদের এই খুবই, যারা এগুলো স্প্রেড করছেন, তারা যদি রাস্তায় গিয়ে সেলফি টেলফি দিয়ে স্প্রেড করতেন যে এই যে আমি আছি আপনারাও আসেন, তারাও শেয়ার করছেন, আপনারা সবাই আসেন, মানে সবাই আসার আহ্বান জানাচ্ছেন। সো তারা ওই গুজব ছড়িয়ে চেষ্টা করেছিলেন একটা ডিস্টেবিলাইজিং সিচুয়েশন তৈরি করা। এবং আরেকটা জিনিস একটু যোগ করি, আমাদের মাঠে কিন্তু সেনাবাহিনী এমনিতেই আছে। সো কিছু মানুষজন যদি নিদেন পক্ষে গিয়ে সেই সেনাবাহিনী সদস্যদের সাথে কোনো না কোনো রকম সংঘাতে জড়ানোর চেষ্টা করতেন, তাদের যে চেষ্টা সেটা খানিকটা সফল হতে পারত বলে তারা মনে করেছেন, তারা সেই চেষ্টা করেছেন, কিন্তু দিনের শেষে এগুলো সব কিছুই ব্যর্থ হয়েছে। তবে এটা একটা জিনিস প্রমাণ করে যে এই ধরনের ঘটনা ঘটবে, একটু বলে ফেলা জরুরি। কেন সেনাপ্রধান, বহুবার বলেছি, এই ভদ্রলোক অ্যাডভেঞ্চারাস না। আসলে বাংলাদেশে চাইলে উনি প্রথম থেকে বা পরবর্তীতে বিভিন্ন সময় আমাদের এই ধরনের দেশে সুযোগ খোঁজে সেনাপ্রধান রাজা কীভাবে ক্ষমতা নিয়ে নেওয়া যায়। রাদার এই ভদ্রলোক শেখ হাসিনার বিরুদ্ধে গেলেন, জনগণের পক্ষে দাঁড়ালেন, এবং পরবর্তীতে নিয়মিত বিরতিতে তিনি নির্বাচনের কথা বলছেন। তাই না বলতে পারেন কিনা এই ডিবেট কেউ করেন, আমি এটা সরিয়ে রেখে বলছি। সো বাংলাদেশে যারা চায় না নির্বাচন ঠিকঠাক মতো হোক, বাংলাদেশ আনস্টেবল অবস্থায় থাকুক, তারা এটা করছেন এবং তারা এটা ভবিষ্যতেও চালিয়ে যাবেন ফর শিওর। জি, আনিস আলমগীর, গতকাল প্রেস সচিব বললেন, আমরা আইসিটির প্রধান প্রসিকিউটরের দপ্তর থেকে জানতে পেরেছি যে এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই। শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি প্রত্যাখ্যান করে শফিকুল আলম বলেছেন, এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও মন গড়া গুজব। তিনি বললেন যে এ ধরনের অপপ্রচার সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে সশস্ত্র বাহিনীর ভেতরে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে চালানো হচ্ছে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যেই এসব অসৎ গুজব ছড়ানো হচ্ছে। প্রেস সচিব জানিয়েছেন, সেনা গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই বিলুপ্ত করার কোনো পরিকল্পনা সরকারের নেই। কিন্তু তারপরেও আমরা দেখলাম আলোচনা, সমালোচনা, গুজব থেমে থাকেনি। কেন? কার স্বার্থে এগুলো হচ্ছে? একটা সেকেন্ড একটু যোগ করে দিই। জি, মানে আমাদের সাবেক রাজপুত্র সজীব ওয়াজেদ জয় একটা এআই জেনারেটেড ছবি শেয়ার করেছেন, যেখানে মিলিটারি অফিসারদেরকে পুলিশরা ধরে নিয়ে যাচ্ছেন টাচ্ছেন। সো গুজব কারা কারা ছড়ায়, কেন ছড়ায়, আমার মনে হয় এই ছবি শেয়ার করে লেখাটা, এই যে উস্কানিটা, এটার উদ্দেশ্য সম্ভবত বোঝা যাবে তার এই শেয়ারটা দেখে। আনিস আলমগীর, গুজব কারা ছড়ায় সেটা 5 আগস্টের পর থেকে একেবারেই ক্লিয়ার। এই গুজববাজরাই, ডক্টর জাহিদ আমার সঙ্গে মানে আমার বলার বাইরেও অনেকগুলো বলে দিয়েছেন, যাতে করে আমি এখন একটু যোগ করতে চাচ্ছি। শুধু সেনাবাহিনীর প্রধানকে টার্গেট করা হলো প্রথম, অথচ এই লোকটি কিন্তু শেখ হাসিনার সরকারকে পতনের জন্য যদি দায়ী করা হয় বড় ধরনের, তাকেই বলা যেতে পারে যে সেনাবাহিনীর ভূমিকায় এখানে মুখ্য ভূমিকা ছিল। কারণ আমরা যত অভ্যুত্থান দেখেছি, সেই 90 বলেন বা এর আগে বলেন, সমস্ত অভ্যুত্থানে সেনাবাহিনীর ছাড়া, কনসার্ন ছাড়া কোনো আন্দোলনই সফল হয়নি। এই জায়গাতেও তাই হয়েছে, কিন্তু তাকেই টার্গেট করা হচ্ছে, তাকেই বলা হচ্ছে যে শেখ হাসিনার সহযোগী, তারপরে ভারতের এজেন্ট, অমুক তমুক এগুলা। এবং আমি দেখলাম রাষ্ট্র কিভাবে নির্লিপ্ত হয়ে আছে। তথাকথিত পলাতক কিছু ইউটিউবার
তা সেনাবাহিনীকে গালাগালি করছে, সেনাবাহিনী কি উনি পার্সন, উনি কি মিস্টার ওয়াকার? শুধু সেনাবাহিনীর প্রধান তো শুধু ব্যক্তি না, এটা তো একটা ইনস্টিটিউশনের প্রধান। আপনি যখন একটা ইনস্টিটিউশনের প্রধানকে আক্রান্ত করেন তাহলে সেটা পুরো প্রতিষ্ঠানের উপর যায়। আমাদের পুলিশ প্রশাসনকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেই 5 আগস্টের আগে থেকে পরে থেকে। তারপরে আমাদের আরেকটা যে মেরুদণ্ড আছে যেখানে মানুষ ভরসা করে, সেই জায়গাটাকে বারবার আঘাত করা হচ্ছে। এই বিদেশি অনুচররা বাংলাদেশকে কেন নত করতে চায়, সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন। এই প্রশ্নের হচ্ছে যে রাষ্ট্র এখানে কি করেছে? রাষ্ট্র কমপ্লিট নিশ্চুপ ছিল। রাষ্ট্র আসলে কি করতে পারে? রাষ্ট্র কি করতে পারে না? রাষ্ট্র প্রথম যে কাজটা করতে পারে, এই সমস্ত পলাতক ইউটিউবারদের চ্যানেল বন্ধ করতে পারে। রাষ্ট্র সেটা করে নেই। এরা কি করে এই ছাগল সম্প্রদায়কে পালে, যেগুলো এদের রাস্তায় গিয়ে কাউ করে বা সোশ্যাল মিডিয়াতে কাউ করে, এদের একমাত্র শক্তি কি? 2-4টা ফলোয়ার। আপনি যখন চ্যানেল বন্ধ করবেন, ভারত সহ বিভিন্ন দেশে, আমেরিকাতেও আছে, আপনি যখন এমন কিছু কন্টেন্ট তৈরি করছেন যেটা রাষ্ট্রের জন্য বিশৃঙ্খলা তৈরি করছে, সেটা আমি করি, যেই করুক আপনি করেন, চ্যানেল বন্ধ করতে হবে। কারণ এটা আপনি এই স্বাধীনতা কাউকে দেয় নাই যে আপনার যা ইচ্ছা তাকে গালি দিবেন। আপনি রাষ্ট্রপতিকে গালি দেবেন, আপনি প্রধানমন্ত্রী উপদেষ্টাকে গালি দেবেন, আপনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে গালি দেবেন, আপনি আমাকে গালি দিবেন, উনাকে গালি দিবেন, রুমিনকে গালি দিবেন। আপনার যা ইচ্ছা যখন ইচ্ছা আপনি তখন আমার মা মাসি ধরে গালাগালি করতে পারেন। তা রাষ্ট্র সেটা দিয়েছে, রাষ্ট্র এটাকে এনকারেজ করেছে। রাষ্ট্রর যে শফিক সাহেব এখন প্রশ্ন তুলেছেন, শফিক সাহেবরা শফিককেও গালি দিয়েছে। তাহলে রাষ্ট্র কি এগুলো প্রিভেন্ট করার কোনো ব্যবস্থা নিয়েছে? নেয় নাই। কারণ হচ্ছে যে দিয়েছে, ওনারা বিপ্লব করেছে। ওনারা আশা করেছিল যে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, শেখ হাসিনার আন্দোলন কিসে? শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন তো করে নাই, বিষোদ্গার করেছে আর কিছু অপপ্রচার করেছে। শেখ হাসিনার বিরুদ্ধে যদি আন্দোলন করে থাকে, যারা দেশে আছে, যারা রাজপথে আছে, যারা সংগ্রাম করছে, যারা রক্ত দিয়েছে, তারা করেছে। এরা করেছে এদের ভিউ ব্যবসা। সো এই ভিউ ব্যবসায়ীরা আশা করেছিল যে 5 আগস্টের পরে যে প্যারিসে বসে আছে, যে আপনি যদি খেয়াল করেন, ইতিহাস যদি জানেন, ইরানে যে বিপ্লব হয়েছিল, খোমেনি কিন্তু প্যারিস থেকে সেই বিপ্লব সংগঠিত করেছিল। হ্যাঁ, তো এই প্যারিস থেকে তখন তাকে প্লেন পাঠিয়ে নিয়ে আসা হলো, রাস্তায় যে আসলো, একদম বাহাবা পেল। এরাও আশা করেছিল এই টোকাইগুলো তাদেরকে নিয়ে আসবে, তারা প্লেন পাঠিয়ে ডক্টর ইউনূস, এবং তারা এসে ঢাকা শহরে এসে করবে, সংবর্ধনা নেবে। কিন্তু ডক্টর ইউনূস এদেরকে পুছে না, এদেরকে তোয়াক্কা করে নাই। এইদের একটা যে হতাশা, এই যে এদের যাদের দুঃখ, এই দুঃখ থেকে এরা ডক্টর ইউনূসকে বলে হটাও ইউনূস, আজকে বলে হটাও ইউনূস, কালকে বলে ইউনূস ভালো কাজ করছে, পরশু বলে আমরা যদি আপনাকে সাপোর্ট না করি তো কেউ করে না। তার মানে কি? তার মানে হচ্ছে একটা রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা, উচ্ছৃঙ্খলতার সৃষ্টি করে আপনি যে প্রশ্নটা করলেন, নির্বাচনকে পিছিয়ে দেওয়া। আমরা সবাই আশা করছি যে বাংলাদেশ যে অস্থিতিশীলতার মধ্যে যাচ্ছে, এটার একমাত্র সমাধান একটা নির্বাচিত সরকার, এবং যে তারিখ ডিক্লেয়ার করেছে, আমরা সম্মিলিতভাবে চাই যে ডক্টর ইউনূস যাতে সফল হয় এবং নির্বাচনটা যাতে হয়। কিন্তু এরা সেটা দেবে না, কারণ এদের ভিউ ব্যবসা বন্ধ হয়ে যাবে। এরা যে বিদেশের এজেন্ট এবং বিদেশিদের থেকে অর্থ পায়, সেই বিদেশিদের কাছে তাদের জবাবদিহিতা রয়েছে। এই দেশ যদি অস্থিতিশীল হয়, এই দেশের প্রতিষ্ঠানগুলো যদি ধ্বংস হয়, ইনক্লুডিং এই ডিজিএফআই, ইনক্লুডিং পুলিশের যে এজেন্সিগুলো, সব একটার পর একটা যদি ধ্বংস হয়, তাহলে এরা উর্দু শান্ত হবে এবং বাংলাদেশ এমন একটা মেরুদণ্ডহীন রাষ্ট্র হবে, যাতে আমরা ভারত, পাকিস্তান সহ আরও যারা, আমেরিকা, যারা আছে, তাদের তাবেদার রাষ্ট্রে পরিণত হই। জি, ব্যারিস্টার রুমিন ফারহানা, ইদানিং লক্ষ্য করা যায় যেখানে সেনাবাহিনীর নাম আসে, যেখানে প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে একরকম দায়ী করার প্রবণতা থাকে। এটা কেন, কারা করে? যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, যারা মুখে বাকি সবাইকে ভারতের এজেন্ট বলে, কিন্তু সত্যিকার অর্থে এজেন্ট হিসেবে পারপাস সার্ভ করা যেটাকে বলে, সেটা তারা দেশের বাইরে থেকে করে, তারাই সর্বত্র সেনাপ্রধানের দোষ দেখে। আমি খুবই বিনীতভাবে মনে করিয়ে দেই, 1 আগস্ট থেকে 5 আগস্ট 2024 আমি নিজে মাঠে ছিলাম। সেই সময় চারপাশ থেকে স্লোগান এসেছিল, এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। সেই সময় যদি সেনাপ্রধান ক্ষমতা নিতেন, আপনি বিশ্বাস করেন মানুষ খুশি ছাড়া কেউ বেজার হতো না, সবাই আনন্দিত হতো। কিন্তু সেনাপ্রধান সেটি করেননি। তিনি অত্যন্ত পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন
এবং তিনি নিজে পরিষ্কার বলেছেন এবং সেটা কাজে পরিণত করেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে তিনি রাজনীতির সঙ্গে আর যুক্ত করতে চান না। সে কারণেই গত 14 মাস তার উপরে নানান রকম মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছে, মিথ্যে প্রোপাগান্ডা চালানো হয়েছে, সেনাবাহিনীকে যে ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণ করা হয়েছে, বাংলাদেশের জন্মের পর কোনো আমলে কারো সময় কখনো সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের চটুল, অসভ্য, সভ্যতা বিবর্জিত মন্তব্য অতীতে হয়নি, কিন্তু এখন হয়েছে। সো তারা সেনা প্রধানকে সামনে রেখে সেনাবাহিনীকে ব্যবহার করে নিজেদের যে ফায়দা হাসিল করতে চেয়েছিল 14 মাসে, তারা মিজারেবলি ফেল করেছে। এবং সেনা প্রধান শুধু একবার না, বারবার তার প্রজ্ঞা এবং ধৈর্যের পরিচয় দিয়েছেন। কেন? একটু বলছিলেন আনিস আলমগীর ভাই যে আজকে যদি এই কুটা ব্যর্থ, মানে কুতো না, এই গণ অভ্যুত্থানটা ব্যর্থ হতো, বিশ্বাস করেন ওনার ভাষায় উনি যাদেরকে টোকাই বলছেন তাদের কাউকে আপনি খুঁজে পেতেন না, কিন্তু কোর্ট মার্শাল হতো সেনা প্রধানের এবং তার ফাঁসি হতো। এক্সিস্টিং সরকারের অর্ডারের বিরুদ্ধে গিয়ে সাধারণ জনগণের কাতারে দাঁড়াবার অপরাধে ওনার কোর্ট মার্শাল হতো। সুতরাং কোনো ফর্মাল, মানে কোনো একজন ব্যক্তিকে যদি আপনি আইসোলেট করেন যে ফর্মালি তার উপরে খড়গহস্ত নেমে আসতো আওয়ামী লীগ আমলের, সেটা হচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান, তার উপরে আসতো। 1 2 হলো, আমাদের ভুলে গেলে চলবে না যে একটা রক্তপাত যতদূর সম্ভব কমিয়ে আনবার পুরো পদক্ষেপ নিয়েছেন সেনাবাহিনী। যদি সেনা প্রধানের নির্দেশে সেই সময় সাধারণ মানুষের উপর গুলি চালানো হতো, সরকার তো চেয়েছিল গুলি চালাতে, সরকার তো অর্ডার দিয়েছিল, সরকার তো করেছিল, কারফিউ দিয়েছিল, সেই সময় যদি সাধারণ মানুষের উপর গুলি চালাতো সেনাবাহিনী, আপনি আমাকে বলেন তো রক্তপাতের পরিমাণটা কোথায় গিয়ে দাঁড়াতো? 3 হলো, শেখ হাসিনাকে যদি গণভবনে গুলি করে মেরে ফেলা হতো, যেটা নাকি শেখ হাসিনা নিজেও বলছিলেন যে আমাকে মেরে ফেলেন আপনারা, ওই সময় যদি তার ওখানে রক্তপাত হতো, আজকে আওয়ামী লীগের যে বিচারের কথা হচ্ছে সেটার চেয়ে কিন্তু অনেক বড় হয়ে দাঁড়াতো যে তার দলের লোকজন বলবার সুযোগ পেত তিনি দেশের জন্য জীবন দিয়েছেন, তিনি দেশ থেকে সরে যাননি, দেশের স্থিতিশীলতা, দেশের সার্বভৌমত্ব এবং দেশপ্রেম থেকে তিনি আত্মবিসর্জন দিয়েছেন। জনাব ওয়াকারুজ্জামান কিন্তু সেটাও করতে দেন নাই, তিনি নিরাপদে তাকে চলে যেতে দিয়েছেন, সো দ্যাট পরবর্তীতে পুরো বিষয়টিকে ট্রায়ালের আন্ডারে আপনি আনতে পারেন। একটা আবেগ যেখানে তৈরি হতে পারতো সেটা তৈরি হতে না দিয়ে উনি পেশাদারিত্বের সঙ্গে পুরো সময়ের এই 36 দিন প্লাস এর আগের 15 বছর, সবই তো এখন আস্তে আস্তে সামনে আসছে, সেগুলোকে একটা প্রপার ট্রায়ালের মধ্যে আনবার চেষ্টা উনি করেছেন। সুতরাং এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, তার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে তিনি প্রথম থেকে একটা নির্বাচনের কথা বলছেন। এই নির্বাচনটা না অনেকেই চায় না। কারা চায় না? কিছু বিদেশি ইউটিউবার যারা এখন মনে করে যে এই সরকার থাকলে তারা খুবই পাওয়ার এক্সারসাইজ করতে পারবে এবং তারা পাওয়ার এক্সারসাইজ করেও। বেশ কিছু নিয়োগ আমরা দেখেছি সরকারের ভেতরে, যেটা একেবারে বোঝাই যায় যে তাদের গ্রিন সিগন্যালে নিয়োগগুলো হয়েছে। সো তারা যে একটা আনহোলি নেক্সাস তৈরি করে একটা আনহোলি পাওয়ার এক্সারসাইজ করতে পারছে, একটা নির্বাচন হওয়ার পরে যখন একটা জনগণের ম্যান্ডেট পাওয়ার সরকার আসবে, তখন এই 2 টাকার ইউটিউবারগুলো ওই 2 টাকা ইনকামের দিকেই আবার তাদের পুরো ফোকাসটা দিতে হবে। তো তারা তো তখন এই যে রাষ্ট্রের বড় বড় সিদ্ধান্তকে ম্যানিপুলেট করা, রাষ্ট্রের কে কোথায় কোন পদে বসবে সেটাকে ম্যানিপুলেট করা, এই কাজগুলো তো আসলে তারা তখন আর করতে পারবে না। এবং যখন যাকে খুশি তাকে পিক করলো, তাকে নিয়ে যাচ্ছে তাই মিথ্যা প্রোপাগান্ডা ছড়ালো এবং তাকে মনে করলো যে পলিটিক্যালি তাকে যথেষ্ট হ্যারাস করা হয়েছে। এই যে একটা অবারিত সুযোগ ইউনূস সাহেব উদাস মুখে চেয়ারে বসে থেকে এই ইউটিউবারদের দিচ্ছেন, এটা তো আসলে একটা নির্বাচিত সরকারের সময় এই পাত্তাটাই তারা পাবে না। সো এইসব কারণে যারা নির্বাচনের কথা বলে, আপনি একদম লক্ষ্য করে দেখবেন, আমি শুরু থেকে নির্বাচনের কথা বলেছি, বারবার নির্বাচনের কথা বলেছি, আমাকে ভারতের এজেন্ট বলা হয়েছে, রয়ের এজেন্ট বলা হয়েছে, আমাকে ম্যালাইন করা হয়েছে, আমাকে স্টিগমাটাইজ করা হয়েছে জাস্ট বিকজ আমি নির্বাচনের কথা বলছি। একদম একই কারণে সেনাপ্রধানকেও বারবার নানান রকম হেনস্থার মুখোমুখি হতে হচ্ছে। তবে বাংলাদেশের সৌভাগ্য যে জেনারেল ওয়াকারের মতন একজন সেনাপ্রধান তারা পেয়েছে। কেন বলছি? তিনি ওই 36 দিনের তার যেই অবদান, সেটাকে আমি একপাশে সরিয়ে রেখে বলি, তিনি চাইলে বাংলাদেশকে মিলিটারি শাসনের দিকে নিতে পারতেন, নেন নাই। তিনি একজন আর্মি পার্সোনাল হয়েও বারবার নির্বাচনের তাগিদ দিয়েছেন। এটা কিন্তু একজন আর্মি পার্সনের কাছ থেকে আমরা দেখে অভ্যস্ত না। সো তিনি কিন্তু তার সমস্ত
পিছনের ইয়েগুলো ভেঙে দিয়ে নরম যেগুলো আমরা দেখে অভ্যস্ত সেই জায়গাগুলো ভেঙে দিয়ে তিনি একেবারে পেশাদারিত্বের একটা পরিচয় দিয়েছেন। আজকে আমি একটা নিউজ দেখছিলাম, আপনি নিশ্চয়ই জানেন যে আইসিটি অ্যাক্ট সংশোধন করা হয়েছে এবং সেখানে সেকশন 23-তে বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি আইনের 3 নম্বর ধারায় বর্ণিত অপরাধে অভিযুক্ত চার্জড হন তাহলে অভিযোগ গঠনের মুহূর্ত থেকে তিনি চাকরি থেকে বরখাস্ত বা পদচ্যুত হবেন। আমি একজন আইনজীবী হিসেবে শুধু এটুকুই বলি যে এই সেকশনটা এইটা সংবিধানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। সংবিধানের আর্টিকেল 35 অ্যান্ড আর্টিকেল 26 ক্লিয়ারলি বলে দিচ্ছে যে কোনো ব্যক্তিকে বিচার হওয়ার আগে, দোষী সাব্যস্ত হওয়ার আগে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না, এবং 26 বলছে যে কোনো আইন যদি সংবিধানের এই পার্টের সঙ্গে